আজকে আমাদের আলোচনার বিষয় আসলে কনিক, পুরোপুরি কনিক। কারণ আমরা দেখতে পাচ্ছি বৃত্ত আর কনিক এই দুটো মিলিয়ে যদিও আমাদের আজকে আলোচনা, কিন্তু বৃত্ত নিয়ে একটা কনিক, সুতরাং আমরা সবকিছু মিলিয়ে বলতে পারি আজকে পুরো আলোচনাটা কনিকের উপরে। তো আমরা কনিক সংক্রান্ত ব্যাপারগুলো একটু বলতে চাই একদম প্রথমেই, তারপরে সেখান থেকে বৃত্তে আসবো। কনিক কেন বলা হয়ে থাকে তার কারণ যদি আমরা বলতে চাই খুব সিম্পল আসলে, যে আমরা সবাই হয়তো কোন আইসক্রিম খেয়েছি, একটা কোন আইসক্রিম, যেটা কোন আইসক্রিম আমরা চিনি। তো মনে করো একটা বাজার থেকে তুমি একটা কোন আইসক্রিম কিনলে, কিনে আইসক্রিমগুলো আমাকে দিয়ে দিলে, তোমার কাছে শুধু বিস্কুটটা আছে। এই যে বিস্কুটের প্যাকেটটা তুমি দেখতে পাচ্ছ, এই প্যাকেটটাকে নিয়ে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেকশন নিতে চাই, একটা ধারণা বলাকার ব্লেডের সাহায্যে আমি বিভিন্ন দিক থেকে কাটতে চাই। কাটলে কেমন কেমন শেপ দেখা যাবে সেই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে একটা কনিক কেমন হবে। কিরকম ধরা যাক যে আমরা এইরকম একটা জিনিস নিয়ে কাজ করছি, তো এরকম একটা কনিক আমাদের হাতে যে বড় একটা আইসক্রিম ছিল, এরকম দেখতে একটা বিশাল কোন আইসক্রিম আমাদের কাছে ছিল। সেই কোন আইসক্রিম থেকে আমরা এই আইসক্রিমটুকু তোমাদেরকে বললাম যে আমাকে দিয়ে দাও, আইসক্রিমটা আমাকে দিয়ে দিলে, আর যে বিস্কুটের প্যাকেটের বিস্কুটটা ছিল ওটা তোমাকে দিয়ে দিলাম। তুমি এখন ওটা নিয়ে কাটাকাটি করবে কিভাবে, একটা ব্লেডের সাহায্যে, ধারণ গোলাকার ব্লেডের সাহায্যে। এই ব্লেড দিয়ে তুমি যখন কাটাকাটি করবে কিভাবে কাটবে দেখো। ধরো তুমি যদি একদম সোজাসুজি এখান থেকে সোজা এভাবে কেটে ফেলো, কেটে ফেলে যদি উপর দিয়ে তাকায় দেখো, তাহলে তুমি যেরকম দেখবে এটা এরকম গোল হয়ে আসে এবং যেটা তৈরি হবে সেটা বৃত্ত। যদি এরকম করে তুমি কাটো, যে ওকে তুমি একদম সোজাসুজি না কেটে একটু বাঁকা ভাবে কাটলে, এরকম বাঁকা ভাবে কাটলে, তখন তুমি যেটা দেখতে পারবে, তখন দেখবে এটা শেপটা আর গোল হয়নি, তখন দেখবা এটা শেপটা অনেকটা এইরকম একটা শেপ নিয়েছে। যদি এভাবেও না কেটে তুমি এমন ভাবে কাটতে পারো যে এই ধারটার একদম সমান্তরালে এইভাবে সোজা তুমি কেটে দিলে দেখবে যে এইখানে এখন কাটা যে পার্টটা দেখা যাবে সেটা চেহারাটা হবে এরকম দেখতে, মানে এইরকম একটা আকৃতি। ইনফ্যাক্ট এটা ছিল আসলে বৃত্ত, এটা ছিল উপবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত। এবং তুমি যদি এভাবে কাটো যে ওকে তুমি দুইটা কোন আইসক্রিম বাজার থেকে কিনলে, দুইটা কোন আইসক্রিম খেলে দুইটারই আইসক্রিমটুকু আমাকে দিয়ে দিলে, আর আইসক্রিমের যে বিস্কুটের পার্টটা আছে সেই পার্টগুলো তুমি একটা সুপার গ্লুর সাহায্যে মাথাটা এখানে লাগিয়ে দিলে, তাহলে এখন জিনিসটা এরকম একটা সাইজ হবে। এই জিনিসটাকে তুমি যদি এখন একটা ধারালো বড় কাপড়ের সাহায্যে সোজা এমন করে কেটে ফেলে তুমি দেখতে পারবে যে এইদিকে এরকম একটা শেপ আর এদিকে এরকম একটা শেপ তৈরি হয়েছে। ইনফ্যাক্ট এখন যে শেপটা তৈরি হবে সেটাকে বলে হাইপারবোলা বা অধিবৃত্ত, যেটা একটা কোণকে কেটে কেটে বিভিন্ন সেকশন নিয়ে আমি পাচ্ছি। এই কারণে এই জিনিসগুলোকে বলা হয় কনিক। এই যে বৃত্ত, বৃত্ত আসলে কি জিনিস? আগে প্রথম কথা বলি যে ওকে আসলে আমরা কোনোদিনও বৃত্ত আঁকতে পারি না। মানে কি, তোমরা তো সবসময় বলবা কেন আমরা সারা জীবন ধরে বৃত্ত আঁকছি, একটা কম্পাস নিয়ে কম্পাসটিকে এই কাগজের সাথে এরকম করে ঘিরে দিয়ে ভালো করে যদি একটা ঘুরান দিই তাহলে একটা বৃত্ত তৈরি হয়ে যায়, কিন্তু আসলে বৃত্ত তৈরি হয় না। কেন বৃত্ত তৈরি হয় না? কারণ বৃত্ত কি জিনিস? বৃত্ত হচ্ছে পয়েন্টের একটা সেট। কিসের পয়েন্ট? আমরা জানি একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা ফিক্সড, সেই পয়েন্ট থেকে সমান দূরত্ব রেখে যতগুলো পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টের সেট হচ্ছে বৃত্ত। এই বৃত্তের ভেতরের যে অংশটুকু এটা কিন্তু বৃত্ত নয়, এর বাইরের যে অংশ এটাও বৃত্ত নয়। বৃত্ত হচ্ছে শুধুমাত্র এই যে লাইনটা, সেইটা। যদি বলি বৃত্ত কোনটি, বৃত্ত হচ্ছে শুধুমাত্র এই বাঁকা দাগটা, বাঁকা দাগের ভিতরের অংশটা বৃত্ত নয়। এখন কথা হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তটা তৈরি হচ্ছে অনেকগুলো পয়েন্ট দিয়ে। আমরা কি কখনো পয়েন্ট আঁকতে পারি না, কারণ পয়েন্ট, এই যে পয়েন্টের দৈর্ঘ্য প্রস্থ বেগ কিচ্ছু নেই, কোনো উচ্চতা কিছুই নেই। সুতরাং একটা পয়েন্ট আসলে কখনো আঁকা যায় না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা পয়েন্টের প্রকাশকারী একটা প্রতীক আঁকতে পারি। এটা একটা প্রতীক, এটা বৃত্তের একটা প্রতীক, এটা বৃত্ত নিজে না। আমরা বৃত্ত আঁকিনি, আসলে বৃত্তের প্রতীক এঁকেছি। ইনফ্যাক্ট এটা তো অনেক বড় জায়গা, আমরা যত একটা মাইক্রোস্কোপ দিয়ে যদি তাকিয়ে দেখি দেখবো এটা দেখতে এত বিশাল জায়গা তো বিন্দু না। আমরা ইনফ্যাক্ট এই পয়েন্ট থেকে এদের প্রত্যেকের দূরত্ব কি সমান না? তার মানে এদের মাঝখানেই কোথাও একটা জায়গায়, কোনো একটা জায়গায় আমাদের সেই বৃত্তটা আছে, একটু আমরা আইডিয়া করতে পারি এবং বলতে পারি এটা বৃত্তের একটা প্রতীক। তো যাই হোক, আমরা এখন যে বৃত্তটা নিয়ে কাজ করছি, এই যে বৃত্ত, এই বৃত্তটা আমরা সমীকরণ যদি বের করতে চাই, কিভাবে বের করি? আমরা সমীকরণ বের করতে গেলে সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট চলমান বিন্দু নিয়ে আমরা কাজ করি। এটা নির্দিষ্ট না, একটা চলমান বিন্দু নিয়ে কাজ করি। সেই বিন্দুটাকে আমরা নাম রেখেছি pxy। সেই pxy এটা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলবে। কি শর্ত মেনে চলবে? যেমন এখানে আমরা বলতে পারি যে ওকে সে সবসময় এইখানে আরেকটা বিন্দু আছে, ধরা যাক hk, এই hk থেকে সে সবসময় সমান দূরত্ব r বজায় রাখে।
এইভাবে সে চলে। এই যে pxy তার বৈশিষ্ট্য একটাই যে সে যেখানেই থাকুক না কেন সেখান থেকেই x h কে থেকে তার দূরত্বটা সবসময় ফিক্স রেখে চলে, r রেখে চলে। তো এই যে এই অবস্থায় যদি সে থাকে তখন এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই দুজনের মধ্যে দূরত্ব এটা হচ্ছে r। সেই শর্তটাকে ব্যবহার করেই আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। সমীকরণ পেতে গেলে সবসময় একটা চলমান বিন্দু নিয়ে কাজ করতে হয়। এই চলমান বিন্দুটা এর উপরের সমস্ত বিন্দুকে আসলে রিপ্রেজেন্ট করে। তো এখন এটাকে আমি যদি ভালো করে লিখি তাহলে পাবো এরকম একটা ফর্ম, যে ফর্মটা আমাদের পরিচিত। আসলে কোন বৃত্তের কেন্দ্র যদি হয় ধরেন 2 3 এবং ব্যাসার্ধ যদি হয় 5 তাহলে আমরা বলতে পারি সেই বৃত্তের সমীকরণ হচ্ছে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। সো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আর এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি x - h হোল স্কয়ার প্লাস y - a হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আমি মনে রাখার সুবিধার্থে এই ফর্মুলাটাকে বলি হাসিনা খালেদার ফর্মুলা, কারণ এখানে h হলো হাসিনা কেটে খালেদা দেই। আর আজকে তোমরা যা খুশি ধরে নিতে পারো, রোশনের সাথে রেয়ান জানা। আমরা এখন যেটা নিয়ে কাজ করছি এই যে হাসিনা খালেদা ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। তবে একটু ভালো করে আমরা খেয়াল করি যে ফর্মুলাটা আমাদের কাছে ছিল x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটাকে আমরা যদি আর একটু ছাড়িয়ে ফেলি তাহলে কি দাঁড়ায় x স্কয়ার মাইনাস 2hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার প্লাস ইকুয়াল টু r স্কয়ার। এখান থেকে আরেকটু সাজালে আমরা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky ইকুয়াল টু r স্কয়ার মাইনাস k স্কয়ার মাইনাস h স্কয়ার। এখন এখানে কিছু দেখার বিষয় আছে যে এখানে কি কি ধরনের পদ আছে। এখানে x * y এরকম গুণ আকারে কোনো কিছু কি আছে? নাই। আমরা দেখতে পাচ্ছি কোথাওই x আর y গুণ আকারে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা x স্কয়ার বলা জিনিস আছে, একটা y স্কয়ার বলা জিনিস আছে। ইনফ্যাক্ট এই দুজনেরই সহগ, দুজনেরই কিন্তু কোএফিশিয়েন্ট 1 করে। আবার বলছি আমি দুজনের কোএফিশিয়েন্ট 1, দুইটারই সেম জিনিস। এখন যদি আমি সবাইকে এক জিনিস দিয়ে গুণ করি তাহলে ইকুয়েশনটা ভুল হয় না। সুতরাং আমরা এইটুকু ক্লিয়ার যে সব সময় x স্কয়ার এবং y স্কয়ারের সহগ আমি যদি সবাইকে 5 দিয়ে গুণ করে দিই ধরা যাক, তাহলে এখানে 5 থাকবে, এখানেও 5 থাকবে। অর্থাৎ x স্কয়ার এবং y স্কয়ারের সহগ এক্স্যাক্টলি সেম হবে সব সময়, এবং এর ভিতরে কখনোই x y এই দুটো টার্ম গুণ আকারে থাকবে না, এবং x স্কয়ার আর y স্কয়ার এই পাওয়ারটা যে 2 তার চেয়ে বেশি আর কখনো হবে না। এরকম অবস্থায় দেখলেই আমরা বুঝতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ। এটা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ। তো এই সমীকরণটাকে আমরা একটু জেনারেলাইজ করে নিয়েছি। আমরা এখন বৃত্তের সমীকরণের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? x স্কয়ার আছে, y স্কয়ার আছে, x ওয়ালা কোনো জিনিস আছে, y ওয়ালা কোনো জিনিস আছে, এবং সেই সঙ্গে একটা কনস্ট্যান্ট আছে। সবকিছুকে মিলিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা নতুন ইকুয়েশন আমরা চিন্তা করতে পারি। ওকে, আমরা সেটাকে নাম দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবং এই সমীকরণটাকে আমরা যদি এটার সাথে মিলাতে যাই তাহলে আমরা কি খেয়াল করি? ওকে, আমরা এটাকে ওইটার আকৃতিতে প্রকাশ করি, এটার মতো করে প্রকাশ করার চেষ্টা করি। আমরা দেখব তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম x স্কয়ার প্লাস 2gx প্লাস ফাঁকা রাখলাম, একটু পরে কাজে লাগাবো, y স্কয়ার প্লাস 2fy প্লাস এখানেও ফাঁকা রাখি, আর এই যে c এটা কই পাশে নিয়ে গেলে মাইনাস c হবে। তো এখন এখানে যদি আমি g স্কয়ার এবং এখানে f স্কয়ার লাগাই, সর্ব থেকে g স্কয়ার এবং f স্কয়ার নিয়ে আসলাম, আবার সর্বে ফেরত দিয়ে দিলাম। সুতরাং যা ছিল তাই থাকলো। এখন এটা ফর্মটা দাঁড়াবে x g হোল স্কয়ার প্লাস y প্লাস f হোল স্কয়ার ইকুয়াল টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c হোল স্কয়ার। আমরা লক্ষ্য করে দেখি যে এটাকে যদি এখন এটার সাথে মেলানো যায় তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কেন্দ্র ছিল h কে x h ছিল, কিন্তু এখানে x g আছে, আসলে x g। তাহলে এটাকে আমি বলতে পারি যে এখন এটার কেন্দ্র হবে -g এবং -f, আসলে কারণ y k ছিল, এখানে y f আছে। আর ব্যাসার্ধ যেটা হবে আমরা দেখছি ডান দিকে যার উপরে স্কয়ার ছিল সেটাই হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং এখানে ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটার উপরে তো এখানে স্কয়ার, তাই না? এই জিনিসটাকে তো এরকম করে বলা যায় g স্কয়ার প্লাস f স্কয়ার এই পুরোটার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা দেখলাম কেন্দ্র হচ্ছে -g - f এবং ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখানে ইনফ্যাক্ট যে জিনিসগুলো মনে রাখতে হয় খুব দ্রুত সেগুলো আমি একটু বলে ফেলি। এখানে যেগুলো বেশি বেশি কাজে লাগে সেই ধরনের জিনিসগুলো আমাদের মাঝখানে আছে। যদি এটি x অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে, তাহলে কি কি ধরনের কাহিনী হয় তার আগে আমরা জেনে নিই যে x অক্ষের ছেদাংশ কতটুকু হয়। আমরা জানি যে এই বৃত্তে যদি বৃত্তটা x অক্ষকে ছেদ করে যায় তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে ছেদাংশটুকু, সেই ছেদাংশটুকুর মান হবে x অক্ষের কর্তৃতাংশ বা x অক্ষের ছেদাংশ, এইটুকুর মান হয় 2√g স্কয়ার মাইনাস c। এরকম সহজে আসলে বোঝা যায়। কিভাবে প্রমাণ করা যায়? আমরা জানি যে x অক্ষের উপরে সবসময় y0 হয়, তো
তো y যদি 0 হয় তার মানে এই পয়েন্টটার কোটি আমরা অলরেডি জানি শূন্য, তাহলে এখন আমার দরকার শুধুমাত্র ভুজটা। যদি ভুজটা আমরা জেনে ফেলতে পারি তাহলে এই দুটো ডিসটেন্সটা খুব সহজে বের করে ফেলতে পারবো। তো ভুজটা কিভাবে পাওয়া যাবে? কোটি যদি শূন্য হয় আমরা জানি যে ফর্মুলা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখান থেকে যদি আমি y এর মানটা 0 বলে ফেলি তাহলে আমার সামনে ইকুয়েশন থাকবে x² + 2gx + c = 0। এখান থেকে x এর যে মানটা পাওয়া যাবে সেটা হবে -2g ± √2g হোল স্কয়ার মানে হচ্ছে 4g² - 4c বাই নিচে হবে 2a। তার মানে এখানে থাকবে -g প্লাস মাইনাস √, এখান থেকে 4 কমন নিয়ে নিলে বাইরে আসলে 2 হয়ে যাবে, 2 2 কাটা, থাকবে g² - c। এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর দুইটা মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এইটার জন্য, এটা হচ্ছে -g √g² - c। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস একটা মাইনাস, -g এর সাথে একটা প্লাস নেব একটা মাইনাস নেব। যদি মাইনাস নিই তাহলে ছোট হবে, ছোটটা থাকবে বাম পাশে আর বড়টা থাকবে ডান পাশে, অর্থাৎ ওই পাশে থাকবে -g +√g² - c, 0। তো এখন এই দুটো পয়েন্টের মধ্যে আমি যদি ডিসটেন্স বের করি তাহলে দেখব সেটা হচ্ছে 2 × √g² - c আসে। তার মানে এটাই হচ্ছে x অক্ষের ছেদাংশ। এখন x অক্ষকে যে একটা বৃত্ত ছেদ করবে সব সময় তা তো না, কারণ কি? কারণ যে বৃত্ত যদি এখানে থাকে তাহলে x অক্ষকে ছেদ নাও করতে পারে। সেই অবস্থায় অবশ্যই যেটা হবে এই g² এর মানটা c থেকে ছোট চলে আসবে, ফলে এর ভিতরে নেগেটিভ জিনিস যখন চলে আসবে রুটের ভিতরে তখন আমরা বুঝবো যে এই বৃত্তটা এটাকে ছেদ করে না। তো এখন আমরা দেখলাম x অক্ষের ছেদাংশ হচ্ছে 2 √g² - c এবং y অক্ষের যে ছেদাংশটা হবে সেটা হবে 2 × √f² - c। এইটুকু জানলে যদি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে সেটা বলা যায়। যদি বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে তখন যেটা হবে, বৃত্তটা x অক্ষকে স্পর্শ করলে পাওয়া যাবে যে এই অংশটুকু 0। তার মানে হচ্ছে 2 × √g² - c = 0 হলে সেখান থেকে আসলে দাঁড়াবে g² আর c এরা পরস্পর সমান হবে। এবং আরেকটা ব্যাপার এখানে বলা যায়, সেটা আমরা ওখানে ফাঁকা রাখি, যদি বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি x² আর c পরস্পর সমান হবে। এবং আরেকটা কথা এখানে বলা যায়, সেই কথাটা একটু বলে ফেলি, যে সেই অবস্থায় যদি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে, কেন্দ্রটা হচ্ছে 2 3, অথবা এখানে কেন্দ্রটা হচ্ছে 2, -3। সেই অবস্থায় আমরা দেখতে পারবো, এটার জন্য চিন্তা করি যে এই বৃত্তটা যখনই x অক্ষকে স্পর্শ করেছে সুতরাং অবশ্যই এতটুকুই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু এতটুকুর মানটা কত? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2, এদিকে -3, তার মানে এই অংশটুকু আসলে -3। আমি যদি মানের কথা চিন্তা করি তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলবো 3। তার মানে হচ্ছে যে যদি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে এই যে কেন্দ্রের কোটির মডুলাস নিলে তার ব্যাসার্ধ পাওয়া যাবে। অর্থাৎ x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটির মডুলাস নিলে পাওয়া যাবে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি, এবং এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। মডুলাস কেন নিলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি উপরে থাকলে এখানে 3 হচ্ছে, নিচে থাকে -3 আছে, তো আমরা সেই দুটোকে আমরা চাচ্ছি যে পজিটিভ বানিয়ে নিতে, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তো এখন এটা হচ্ছে প্রাথমিক ধারণা। এর সঙ্গে আরেকটা ধারণা যোগ করা দরকার, যে আমরা যদি কখনো একটা বৃত্তের এই দুইটা মাথার স্থানাঙ্ক জেনে যাই, কিরকম? ধরা যাক এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 1 4 এবং ওই পয়েন্টটা হচ্ছে 2 3, তখন এই বৃত্তের সমীকরণটা কি হবে? একটা ব্যাসের যদি দুইটা প্রান্ত বৃত্ত আমরা জানি তাহলে সমীকরণটা কি হবে? একটা ভালো ওয়ে হচ্ছে যে ওকে আগে আমরা কেন্দ্র বের করে নিই, এখান থেকে দূরত্ব বের করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, তারপর সেখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ হাসিনা-গাউসের ফর্মুলা ব্যবহার করে আমরা এখান থেকে পেয়ে যাব। কিন্তু আমরা ডিরেক্টলি যদি করতে চাই তখন একটা সুন্দর ওয়ে আছে, এটাকে আমি যদি নাম দিতাম, এই 1 4 টাকে যদি বলতাম এটা হচ্ছে x1 y1 আর ওই পয়েন্টটা যদি হলো x2 y2, তাহলে আমরা দেখি যে এর উপরে যে কোনো পয়েন্ট যদি হয় pxy, আমরা সেই বৃত্তের সমীকরণটার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে অবশ্যই এটা একটা লম্ব হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এটার নাম যদি আমরা দেই a, এটার নাম যদি দিই b, তাহলে অবশ্যই ab এটা bp এর উপরে লম্ব হবে। তাহলে ap এবং bp এর ঢালের গুণফল হবে অবশ্যই -1। map যদি আমি বলি, এটা মান হচ্ছে ab এর ঢাল গুণ mbp, এটা অবশ্যই -1 হবে, যেহেতু এরা পরস্পর লম্ব, লম্বের ঢালের গুণফল হবে -1। কিন্তু map এই ঢালটুকু কত? এই ঢালটুকু হবে
y minus y1 by x minus x1 এবং এটা ঢাল হবে y minus y2 by x minus x2। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম দেখতে y minus y1 into y minus y2, এটা ওই পাশে চলে গেলে minus x minus x1 into x minus x2, এই minus 1 দিয়ে পুরোটাকে গুণ করে দিলাম। এটাকে যদি এই সাইডে আমরা নিয়ে আসি তাহলে পাবো x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2, এটা হচ্ছে 0। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কোনো বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু দুইটা দেওয়া থাকে সেই বৃত্তের ক্ষেত্রে, সেই বৃত্তটার ক্ষেত্রে সমীকরণটা হবে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। ধরা যাক বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু দেওয়া আছে, সেই বৃত্তটার সমীকরণ কিভাবে বের করা যাবে? বৃত্তের উপরস্থ তিনটা বিন্দু দেওয়া আছে যে ওকে একটা বিন্দু হচ্ছে 2 5, একটা বিন্দু 1 4, আর একটা বিন্দু ধরা যাক 3 8। তাহলে সেই যে বৃত্তটা, সেই বৃত্তের সমীকরণটা কি হবে? তো সমীকরণ বের করতে গেলে ইনফ্যাক্ট সবচেয়ে সোজা যে উপায়টা, সবচেয়ে দ্রুত যে উপায়টা হতে পারে সেটা আসলে ক্যালকুলেটর পদ্ধতি। ক্যালকুলেটর দিয়ে খুবই ইজিলি এটা বের করে ফেলা যায়। তো সেটা বের করার আইডিয়াটা একটু বলে ফেলি। মেইনলি সমীকরণ আমরা ধরে নেব x² + y² + 2gx + 12y + c = 0। আরো সোজা করে চিন্তা করা যায় এখান থেকে আমরা 2g না ধরে আমরা সরাসরি এটাকে ax + by বলে দিলাম। তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে, এখন আমি যখনই 2 5 দিয়ে এটাকে সিদ্ধ করব, সিদ্ধ করলে তার ইকুয়েশনটা কেমন ফর্মে দাঁড়াবে? 2² + 5² ইকুয়াল টু এখানে a এর সাথে x যদি গুণ করা যায় তার মানে টুয়াইস a আসবে, আসলে x এর বদলে আমি a2 বসাচ্ছি, b * 5 আসবে তার মানে 5b + c = 0। আমাদের যে সমীকরণটা দাঁড়াবে সেটা চেহারা কেমন হচ্ছে সেটা ভালো করে একটু খেয়াল করি, তাহলে ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করা যাবে। আমাদের সমীকরণের চেহারা হচ্ছে এরকম। ওকে, টুয়াইস a 2 ছিল আমাদের ভুজ, 5b 5 ছিল আমাদের কোটি, আর c টা এমনি ইনট্যাক্ট যেখানে ছিল আমার c ওরকমই আছে। তাহলে এর পরের যে ইকুয়েশনটা আমরা এখান থেকে পাবো সেটা সরাসরি লিখে ফেলতে পারি। এটা হবে a + 4b + c = এখানে হবে -1² + 4² এবং এটার ইকুয়েশনটা দাঁড়াবে thrice a + 8b + c = -3² + 8²। এই সমীকরণগুলোকে ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করা যায়। এটার জন্য খুব অল্প সময় লাগবে। তখন আমি এখান থেকে a পেয়ে যাব, b পেয়ে যাব, c পেয়ে যাব। তিনটা ভেরিয়েবলের মান যখন আমরা জানি তখন সরাসরি এখান থেকে ইকুয়েশনটা আমরা পেয়ে যাব x² + y² তার সঙ্গে ax by এবং c = 0। এবারে বৃত্তের সমীকরণটা যখন আমাদের জানা হয়ে গেল, এই অবস্থায় আরো কিছু কাজ আমরা করতে পারি। যেমন আমাদের প্রায়ই বলে যে এরকম কিছু ইজি কিছু অঙ্ক থাকে যে ধরা যাক বলে দিল যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা x অক্ষকে একটা নির্দিষ্ট পয়েন্টে কাট করে, বা ধরা যাক এরকম কিছু একটা আছে, একটা বৃত্ত আছে যেটা y অক্ষ থেকে 4 অংশ কেটে নেয় এবং y অক্ষ থেকে 4 দৈর্ঘ্যের একটা অংশ কেটে নিয়েছে, আর x অক্ষকে ধনাত্মক দিকে ধরা যাক 6 একক দূরে স্পর্শ করে। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশন মিট করতে যাই তাহলে সেটা অনেক লেন্দি একটা প্রসেস হয়ে দাঁড়ায় আসলে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা নিজেরাই চিন্তা করে বের করে ফেলতে পারি। কিরকম করে? যে আমরা জানি যে এখানে আসলে দুইটা বৃত্ত পাওয়া যাবে, একটা বৃত্ত এই দিকে হবে আর একটা বৃত্ত পাওয়া যাবে ওই দিকে। যাদের কাছে আমার ছবিটাকে বৃত্ত মনে হচ্ছে না তারা এটা কল্পনা করবে, কল্পনা শক্তি দেখো এরকম একটা জায়গায় সেন্টার থাকবে এবং এতটুকু বলা যায় যে এইটুকু দৈর্ঘ্য আমরা জানি এটা 6 এবং আমরা এতটুকু জানি এইটুকু হচ্ছে 2। কারণ কি? কারণ হচ্ছে পুরোটা তো 4, তাহলে এতটুকু অবশ্যই 2 হবে। এখান থেকে যে কাজটা আমরা করে ফেলতে পারি সেটা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে এইটুকু কত, অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা আমরা জেনে গেছি। ব্যাসার্ধটা কত হবে তাইলে? ব্যাসার্ধটা যেটা হবে সেটা হচ্ছে √6² + 2² তার মানে √40, তার মানে হচ্ছে এটা দাঁড়াবে 2√10।
যদি ব্যাসার্ধ 2√10 আমরা জানি, এইটুকু তো ততই হবে, তাই না? এইটুকু হবে 2√10। যখন এইটুকু আমরা পেয়ে গেছি, তখন আমাদের আর কি দরকার হয়? আমাদের আর দরকার হচ্ছে এই অংশটুকু। এইটুকু আমরা জানি, এইটুকু 2√10। তাহলে এটা বের করতে গেলে দুইটা ব্যাপার দরকার, এইটুকু যেটা আমরা জানি এবং এইটুকু, অর্থাৎ এটার কেন্দ্র এখন হবে 6 2√10, এটা হবে 6 মাইনাস 2/10। দেখা যাচ্ছে যে এখানে আমাদের আসলে বড় কোনো অঙ্কই করতে হয় নাই, এবং এটা যখন আমরা জেনে গেছি, অলরেডি আমরা বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। কেন্দ্র হচ্ছে 6 2/10 অথবা 6 মাইনাস 2/10, আমি উল্টো লিখেছি, এটা প্লাস এটা মাইনাস, এবং ব্যাসার্ধ হচ্ছে 2/10। সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো সেই বৃত্তের সমীকরণটা কি।